সচিবালয়ের আগুনের ঘটনাটা একদম কেবলই ঘটেছে, আপনারা জানেন। সো এটার ব্যাপারে ডিটেলসটা আমরা এখনো পাইনি, এটা পেলে আমরা বলবো। বাট গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা, যেটা আমি অলরেডি বললাম যে বিভিন্ন কেপিআই এর নিরাপত্তার বিষয়টি অবশ্যই আমাদের দায়িত্বভুক্ত, এবং এটার বিষয়ে আমরা আজকে না, এটা অনেক আগে থেকে আমরা যখন থেকে সেনাবাহিনী মোতায়েন হয়েছে তখন থেকে আমরা প্রত্যেকটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এইসব কেপিআই এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকের সাথে সমন্বয় করে প্রত্যেকটা হুমকি পর্যালোচনা করা হয় এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। সো এটার ইনভেস্টিগেশনটা হবে, ইনভেস্টিগেশনটা হলে আমরা বলতে পারবো আসলে এটার পিছনের অগ্নিকাণ্ডের পিছনে কারণটা কি ছিল, এটা কি অ্যাক্সিডেন্ট নাকি কেউ করেছে। প্রিয় দর্শক, সচিবালয়ের ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনার খবরটি আপনারা যখন শুনলেন, আমি নিশ্চিত প্রত্যেকের মাথাতে একটি প্রশ্ন উকি দিয়েছে, কারা ষড়যন্ত্র করলো, কারা আগুন ধরিয়ে দিল, কারা এর সঙ্গে জড়িত। আমার মাথাতেও ঠিক একই ধরনের প্রশ্ন এসেছে। এবং কারা এই নাশকতার ঘটনাটি ঘটাতে পারে, অথবা আমরা কোন পক্ষকে সন্দেহের দৃষ্টিতে নিব, সেই বিষয়ে অবশ্যই কিছু প্রশ্ন উত্থাপন করতে চাই, কিছু কথা বলবো। গতকালকে মধ্যরাতে 2:30টার দিকে আগুনের সূত্রপাত আমরা যেটা জানতে পেরেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা যারা ভিডিওটি দেখছেন এই মুহূর্তে প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে। সচিবালয়ে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে রহস্যের জট তৈরি হয়েছে। কে বা কাহারা আগুন লাগিয়েছে, সচিবালয়ে কি আগুন লাগার ঘটনাটি দুর্ঘটনা নাকি নাশকতা, সচিবালয়ে যদি আগুন লাগিয়ে থাকে কি উদ্দেশ্যে তারা আগুন লাগালো, এরকম অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অবশেষে বেরিয়ে আসলো আসল তথ্য। কে বা কাহারা আগুন লাগিয়েছে, কি কারণে আগুন লাগিয়েছে, আমরা সকলে মোটামুটি ধারণা করছিলাম কারা হতে পারে, কারা আগুন লাগাতে পারে সচিবালয়ে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অবশেষে আমাদের সকলের ধারণাটাই সত্য হলো। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সেনাবাহিনীর তরফ থেকে কি বলা হলো সচিবালয়ের এই আগুন লাগানোকে কেন্দ্র করে, সচিবালয়ে আগুনসহ দেশের সমসাময়িক বিষয়গুলো নিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে কি বক্তব্য রাখা হলো, কি বার্তা দেওয়া হলো, আমরা সেটা দেখে আসবো এই মুহূর্তে, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের, এবং যদি পারেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সকলের মাঝে, যাতে সকলেই জানতে পারে প্রকৃত উপায়ে আগুন লাগার কারণটা আসলে কি। দেশের বিভিন্ন শিল্পাঞ্চল, বিশেষত গাজীপুর, আশুলিয়া এবং সাভার এলাকায় ৬৭টি অস্থিতিশীল পরিস্থিতি এবং এ ধরনের পরিস্থিতি থেকে উদ্ভূত ১৩ বার মূল সড়ক অবরোধ নিয়ন্ত্রণে সেনাবাহিনী সক্রিয় ভূমিকা রেখেছে এবং কারখানাগুলোকে চালু রাখার জন্য মালিকপক্ষ, শ্রমিক পক্ষ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, শিল্পাঞ্চল পুলিশ, বিজিএমইএ সহ সংশ্লিষ্ট সকলের সমন্বিত পদক্ষেপ গ্রহণ করেছে। ফলশ্রুতিতে বর্তমানে দেশের ২০৯৩টি গার্মেন্টস কারখানার মধ্যে একটি ব্যতীত সকল কারখানাই চালু রয়েছে। শিল্পাঞ্চল ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা বিগত ১ মাসে ৪৫টি বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে, যার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত ঘটনা ছিল ৫টি, সরকারি সংস্থা অথবা অফিস সংক্রান্ত ৩টি, রাজনৈতিক কোন্দল ৭টি এবং অন্যান্য বিভিন্ন ধরনের ঘটনা ছিল ৩০টি। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল গত ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখে টঙ্গীতে ইস্তেমার মাঠে অবস্থানকে কেন্দ্র করে তাবলিগ জামাতের ২ দলের মধ্যে সংঘর্ষ প্রশমন করা, যেখান থেকে পরবর্তীতে সেনা সদস্যরা ৯২ জন শিশু এবং ৬৬ জন আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করে। এছাড়া ১৯ নভেম্বর ২০২৪ তারিখে কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টার ঘটনায় সেনাবাহিনীর সদস্যরা পুলিশকে প্রত্যক্ষ সহায়তা প্রদান করে, যার ফলে কোনো দুর্ঘটনা ছাড়াই দ্রুত ঘটনাটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বিগত ১ মাসে যৌথ অভিযানে ২০০ জন মাদক ব্যবসায়ী অথবা মাদকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ মাদকদ্রব্য যেমন ইয়াবা, ফেন্সিডিল, অবৈধ মদ ইত্যাদি উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে বিগত ১ মাসে বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত মোট ১,৪০৫ জন ব্যক্তিকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে। সারা দেশে সদ্য সমাপ্ত খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উৎসব যেন নিরাপদে পালিত হতে পারে, সেজন্য সেনাবাহিনী, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ধর্মীয় নেতৃবৃন্দের সাথে সম্পৃক্ত হয়ে দায়িত্ব পালন করেছে এবং দেশব্যাপী মোট ৪,২৪১টি গির্জায় কোনো দুর্ঘটনা ছাড়াই বড়দিন উৎসব পালিত হয়েছে। এ সকল কাজের পাশাপাশি সেনাবাহিনী দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, বিদেশি কূটনীতিক ব্যক্তি ও দূতাবাসগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং কক্সবাজার এলাকায় এফডিএমএন ক্যাম্প এলাকার নিরাপত্তা বিধান করার দায়িত্ব সার্বক্ষণিকভাবে পালন করে যাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সময়ে যারা আহত হয়েছেন
তাদের সুচিকিৎসার জন্য সেনাবাহিনী অদ্যাবধি মোট ৩,৫89 জনকে দেশের বিভিন্ন সিএমএইচে চিকিৎসার ব্যবস্থা করেছে, যার মধ্যে ৩৬ জন এখনো চিকিৎসাধীন রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাইদের বাবা জনাব মকবুল হোসেন, যিনি অসুস্থ হয়ে রংপুর সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন, তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য গত 10 ডিসেম্বর 2024 তারিখে তাকে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়। তিনি বর্তমানে ঢাকা সিএমএইচের এইচডিইউতে চিকিৎসাধীন আছেন এবং তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। দেশের বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা, দেশের জনগণের যান মাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনার নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনাকে অনুসরণ করে দেশের ৬২টি জেলায় সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, বিভিন্ন সংস্থা, গণমাধ্যম এবং সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। এই সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা আরো বৃদ্ধি করে কর্মধারা অব্যাহত রাখতে সেনাবাহিনী অঙ্গীকারাবদ্ধ। আচ্ছা, কতদিন দায়িত্ব পালন করবে এটার ব্যাপারে আমরা ইতিপূর্বে একবার বলেছি যে এটা সেনাবাহিনী মোতায়েন হয়েছে সরকারের সিদ্ধান্তে, তো সরকারের সিদ্ধান্তেই সেনাবাহিনী প্রত্যাহার করা হবে। এখন এটার বিচার সরকার করবেন যে কতদিন দরকার। চাপ, আইন শৃঙ্খলা রক্ষার কাজটা সহজ না, বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে অবশ্যই বিভিন্ন ধরনের হুমকি আছে। বাট চাপ বলতে আমরা যেটা বুঝি, সেনাবাহিনীর যে আমাদের রুটিন প্রশিক্ষণ, এটা চাপ নেওয়ার জন্যই আমাদেরকে প্রশিক্ষিত করা হয়। তো সেই ক্ষেত্রে সেই ধরনের কোনো চাপ আমাদের নেই। বাট হ্যাঁ, পরিস্থিতির অনেক ধরনের আনসার্টেনিটি আছে, বিভিন্ন ধরনের পরিস্থিতি বিভিন্ন সময় ডেভেলপ করছে। বাট আমরা সেগুলোর সাথে তাল মিলিয়ে অন্যান্য যেটা বললাম যে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের বিভিন্ন সংস্থা সবার সাথে মিলিয়ে কাজ করে যাচ্ছি, যাতে করে সার্বিক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা একটা সহনশীল পর্যায়ে থাকে। নিরাপত্তা ঝুঁকির ক্ষেত্রে যেটা দেশের সার্বভৌমত্বের নিরাপত্তার ঝুঁকি আমরা এই মুহূর্তে ওরকম তেমন কিছু দেখছি না। বাট আমাদের কক্সবাজার জেলায় যারা নিয়োজিত আছেন তারা সবসময় তৎপর আছেন। আমাদের সাথে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিজিবি, সরকারের অন্যান্য সংস্থা যারা ওখানে কাজ করছেন সবার সাথে সমন্বয় আছে। যদি কোনো ধরনের ঝুঁকি ডেভেলপ করে অবশ্যই আমরা সেটার ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার জন্য সদা প্রস্তুত আছি। আর রোহিঙ্গাদের অনুপ্রবেশের কথা যেটা বললেন, এটা প্রাইমারিলি আমাদের সেনাবাহিনীর এখনো এটা নিয়ে সরাসরি কার্যক্রমের প্রয়োজন হয়নি, বিকজ এটাতে বিজিবি আছে, কোস্টগার্ড এবং সরকারি অন্যান্য সংস্থা যারা আছে, RRRC, তারা এটা হ্যান্ডেল করছেন। রিসেন্ট কালে বেশ কিছু রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে, যাদের সংখ্যা এবং তাদের কন্ট্রোলের ব্যাপারটিও এই সকল সংস্থা দেখছে। সচিবালয়ের আগুনের ঘটনাটা একদম কেবলই ঘটেছে, আপনারা জানেন। সো এটার ব্যাপারে ডিটেলসটা আমরা এখনো পাইনি, এটা পেলে আমরা বলবো। বাট গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা, যেটা আমি অলরেডি বললাম যে বিভিন্ন কেপিআই এর নিরাপত্তার বিষয়টি অবশ্যই আমাদের দায়িত্বভুক্ত, এবং এটার বিষয়ে আমরা আজকে না, এটা অনেক আগে থেকে, আমরা যখন থেকে সেনাবাহিনী মোতায়েন হয়েছে তখন থেকে আমরা প্রত্যেকটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এইসব কেপিআই এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকের সাথে সমন্বয় করে প্রত্যেকটা হুমকি পর্যালোচনা করা হয় এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। সো এটার ইনভেস্টিগেশনটা হবে, ইনভেস্টিগেশনটা হলে আমরা বলতে পারবো আসলে এটার পিছনের অগ্নিকাণ্ডের পিছনে কারণটা কি ছিল, এটা কি অ্যাক্সিডেন্ট নাকি কেউ করেছে। আমাদের সচিবালয়ের নিকটে আমাদের সেনাবাহিনীর সদস্যরা যারা আছেন তারা সার্বক্ষণিক ডেপ্লয়েড থাকেন। মূলত এটার আইন এটার সাথে এটার নিরাপত্তার বিষয়টি, বাহ্যিক নিরাপত্তা, তারাও যখনই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তারা ইমিডিয়েটলি ডিপ্লয় করেছেন এবং ফায়ার সার্ভিসকে তাদের সর্বাত্মক সহায়তা প্রদান করেছে। আজকে সচিবালয়ের এই দপ্তর পুড়ে যাওয়ার পিছনে যারা কারণ খুঁজে না পান তারা একটু বুঝে নেন যে এই দপ্তরে আগুন লাগাটাই যৌক্তিক কিনা। অযৌক্তিক না, এই দপ্তরে আগুন লাগাটাই যৌক্তিক, আগুন লাগাটাই কথা। আগুন যদি না লাগে তাহলে সজীব ওয়াজেদ জয়ের আইসিটি দপ্তরকে ব্যবহার করে লুটপাট এইটা তো প্রকাশ হয়ে যাবে। এবং ওইটাই কিন্তু আসিফ মাহমুদ বলছিল যে তারা একটু গোছাচ্ছিল হাজার হাজার কোটি টাকা লুটপাট কিভাবে হয়েছিল সেইটা, এবং পুরাটা পুড়ে ছাই হয়ে গেছে, পুরোটা পুড়ে ছাই হয়ে গেছে। শেখ হাসিনা এখানে এই দপ্তরে, এই মন্ত্রণালয়ে কত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে তার কাছে এটা কোনো বিষয় না, তার কাছে এগুলো কিছু না, তার কাছে এগুলো যে কিছু না তার প্রমাণ হলো বাইতুল মোকাররমের সামনে আমি একটু আগে বলছিলাম সাপ ছাড়ে দিয়ে আন্দোলনকারী নাগরিকদেরকে সে হত্যা করেছিল, 17 জন আহত হয়েছিল, 2 জন মারা গিয়েছিল। সেই ঘটনায় আওয়ামী লীগ নেতারা গ্রেপ্তারও হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের মাঝে বোমা বিস্ফোরণ করেছিল। বাংলাদেশের রাজনীতিতে প্রথম বোমাবাজি শুরু করে শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোমা মারার মাধ্যমে। সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে যে কেন এখানে আগুন লাগাটা স্বাভাবিক।
এতদিন দেরি হয়েছে, এইটাই অস্বাভাবিক, এইটাই অস্বাভাবিক। আমরা আজকে বলছি, এই যে ধরেন আমাদের সীমান্ত দিয়ে মাদক ঢোকে, তাই না? সীমান্তে যারা আছে তারা তো মাদকটা আটকালেই মাদক বন্ধ হয়ে যায়, তাই না? বন্ধ হয়ে যায় না? কিন্তু সেটা না আটকায়ে সারা দেশে চোর পুলিশ খেলে মাদক ব্যবসায়ীদের সঙ্গে, তাই না? ঠিক একইভাবে শেখ হাসিনা যখন গণ অভ্যুত্থানের সময় এখানে পালাচ্ছিল, তাকে ধরলেই তো খেলা শেষ, তাই না? কিন্তু খেলা শেষ করা হয় নাই। খেলা শেষ না কইরা তাকে পালায় দিয়া এই যে দেশের বিরুদ্ধে লাগাতারভাবে ষড়যন্ত্র অব্যাহত আছে, তাকে ছাইরা দিয়া এখন আমরা চোর পুলিশ খেলতেছি। এই চোর পুলিশ খেলার জন্য দায়ী কে? সেনাবাহিনীর প্রধানের নাম নিলে খুব বেশি অন্যায় হবে নাকি? হ্যাঁ, ওনার কোনো ডিসিশন ছিল না এখানে যেতে দেবেন উনি? প্রিয় দর্শক, সচিবালয়ের ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনার খবরটি আপনারা যখন শুনলেন, আমি নিশ্চিত প্রত্যেকের মাথাতে একটি প্রশ্ন উকি দিয়েছে, কারা ষড়যন্ত্র করলো, কারা আগুন ধরিয়ে দিল, কারা এর সঙ্গে জড়িত। আমার মাথাতেও ঠিক একই ধরনের প্রশ্ন এসেছে। এবং কারা এই নাশকতার ঘটনাটি ঘটাতে পারে, অথবা আমরা কোন পক্ষকে সন্দেহের দৃষ্টিতে নিব, সে বিষয়ে অবশ্যই কিছু প্রশ্ন উত্থাপন করতে চাই, কিছু কথা বলতে চাই। তবে তার আগে এই ঘটনা যে বাস্তবতার জায়গা থেকে স্বাভাবিকভাবে ঘটতে পারে সে সম্পর্কে একটু আমার ধারণা বলে রাখি যে আমি 1 থেকে 1.5 দশক আগে যখন সচিবালয়ের নিয়মিত নিউজ কভার করতাম, সচিবালয়ে বিট করতাম, জানি তো, এবং এখনো পর্যন্ত যখন মাঝে মধ্যে কোনো কাজে যাই তখনও তো দেখি কতটা ভালনারেবল অবস্থায় সচিবালয়ের বিভিন্ন ভবন দাঁড়িয়ে আছে। অগ্নিকাণ্ডের মতন কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় বিভিন্ন ভবন এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে। এবং বিভিন্ন ভবনের যে লিফট, আপনাদেরকে একটু বলি, সেই লিফটগুলোতে উঠে মানুষ আবার স্বাভাবিকভাবে স্বাভাবিক জীবন নিয়ে বেরিয়ে পড়তে পারবে কিনা সেই আতঙ্কে অনেকে ভোগেন এখনো পর্যন্ত। কিন্তু নজর খুব কম সেগুলো সংসারের জন্য। কেন কম সেগুলো আমরা বুঝি। যাই হোক, এখন বিষয় হচ্ছে যে খুব স্বাভাবিকভাবেই অনেকেই এখন বলবেন যে এই ঘটনা নাশকতা এবং এর সঙ্গে আওয়ামী লীগ জড়িত। আওয়ামী লীগ যে নাশকতা করছে না, আওয়ামী লীগ যে কোনো ধরনের অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে না প্রতিবেশী বিশেষ একটি রাষ্ট্রের মাধ্যমে বা তাদের যোগসাজশে, এ কথা বললে নিশ্চয়ই সত্যের অপলাপ হবে অথবা মিথ্যে বলা হবে। আওয়ামী লীগ নাশকতা করার চেষ্টা করছে, কিন্তু সব কিছুতেই যখন আওয়ামী লীগের উপর আমরা দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে যাব, তখন আমাদের দেশটাকে সম্ভবত রক্ষা করা যাবে না। এই কারণেই বলছি যে সব পক্ষকে বা বিভিন্ন পক্ষকে আমাদেরকে সন্দেহের তালিকা রাখতে হবে। এখন এটি আসলে সত্যি সত্যি নাশকতাপূর্ণ কিনা সে সম্পর্কে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এর মধ্যে সাংবাদিকদের বলেছেন যে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি করা হচ্ছে, তদন্ত করার পরে বলা যাবে যে এর সঙ্গে কারা জড়িত বা কোনো নাশকতা কিনা। এবং এই ধরনের তদন্ত কমিটি আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে গঠন করতে দেখেছি। একটা কমিটি খেলা সবসময় হয়, কমিটিগুলোর প্রতিবেদন আমরা কখনো সহজে আমাদের চোখে পড়ে না। যাই হোক, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার একটি স্ট্যাটাস খুবই উল্লেখযোগ্য। তিনি বলছেন, যেহেতু তিনি স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, তিনি বলছেন যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ের হওয়া অর্থ লোপাট দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল এবং আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো জানা যায়নি। আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। এই যে হাজার হাজার কোটি টাকা অর্থ লোপাটের কথা তিনি জানালেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের, এই যে হাজার হাজার কোটি টাকা লোপাট কি শুধুমাত্র স্থানীয় সরকার মন্ত্রণালয় হয়েছে যে ওই মন্ত্রণালয়ে এই ধরনের সন্ধান পাওয়া গেছে, ওইখানেই ওই ভবনেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হবে? এবং তিনি স্পষ্টত ইঙ্গিত দিতে চাচ্ছেন যারা অর্থ লোপাটের সঙ্গে জড়িত বা আওয়ামী লীগের সুবিধাভোগী রেসপন্সার অথবা সরাসরি আওয়ামী লীগের কর্মী সমর্থক মন্ত্রী পর্যায়ে যারা ছিলেন তারা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন। তাহলে অন্য মন্ত্রণালয়, অন্য আর কোনো মন্ত্রণালয়ের দুর্নীতি কোনো খবর ঘটনা ঘটেনি? অদ্ভুত এক ধরনের অভিযোগ আমরা শুনছি উপদেষ্টাদের কাছ থেকে, দায়িত্বশীল যারা পদে বিভিন্নভাবে রয়েছেন। এবং ওই মন্ত্রণালয়, ওই ভবনে, যে ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে তো আরো অনেক মন্ত্রণালয় দপ্তর রয়েছে। অর্থ মন্ত্রণালয়, সড়ক ও সেতু মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, আর্থিক সংশ্লিষ্ট অনেক দপ্তর সেখানে রয়েছে। তাই সেখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলে ফেললেন এত সহজে যে ওই মন্ত্রণালয়ে হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ পাওয়া গেছে, এখন এই জন্যই সেখানে আগুন দেওয়া হতে পারে। প্রথমে বলেছি, এককভাবে যত ধরনের অভিযোগ সব ঢালাওভাবে তাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলে বিশেষ কাউকে হয়তো আক্রমণ করা সম্ভব হবে, কিন্তু
আমাদের রাষ্ট্র সমাজের জন্য কখনোই কোনো মঙ্গল বয়ে নিয়ে আসবে না। আমরা এর আগে দেখলাম যে সমন্বয়কদের অনেকে যে দুর্ঘটনা কবলে পড়েছেন সেগুলো নিয়ে অভিযোগ করা হয়েছে, তাদেরকে হত্যার চেষ্টা করা হচ্ছিল। অভিযোগ তো পেলাম, তার তদন্ত কি? এবং এগুলো অনেকের কাছে হাস্যকর পর্যায়ে পৌঁছাচ্ছে। আমি অবশ্যই কোনোভাবে আওয়ামী লীগকে ডিফেন্ড করছি না, আমি শুধু বলছি যে আমরা আওয়ামী লীগ সহ বিভিন্ন পক্ষকে সন্দেহের পর্যায়ে রাখতে চাই। যেমন যদি বলি, সরকারের বিভিন্ন উপদেষ্টা তো আবার বলছেন যে রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে। তাহলে তারা তো নিজেরাই বলছে যে নানান ধরনের যে অস্থিরতা, একের পর এক ষড়যন্ত্র এবং সরকারের যে রাজনৈতিক দলগুলো যে নির্বাচনের দাবি সেইগুলোর মধ্য দিয়ে সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে। তাহলে শুধু এখানে আওয়ামী লীগকে দোষারোপ করা হচ্ছে না, সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলকে অভিযুক্ত করা হচ্ছে। আবার রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে, লম্বা সময় ক্ষমতায় থাকতে নানান ধরনের অজুহাত করছে এবং নানান ধরনের নাটক করা হচ্ছে নির্বাচন নিয়ে। এ কথাও তো সত্য। তাহলে আমরা কাকে সন্দেহের বাইরে রাখবো? এভাবে একের পর এক ষড়যন্ত্রের ঘটনা যেগুলো ঘটছে, যদি এটি ষড়যন্ত্র হয়ে থাকে সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনাটিও, তাহলে সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই কাউকেই সন্দেহের বাইরে রাখতে চাই না। গত কয়েকদিন আগে কিশোরগঞ্জে একটি ব্যাংক ডাকাতির ঘটনা ঘটলো, কয়েকজনকে আটক করা হলো। প্রথমে বলা হচ্ছিল যে যারা আটক হয়েছেন তারা ছাত্রলীগের সঙ্গে জড়িত, ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। কি অদ্ভুত! হতেই পারে, অস্বাভাবিক কিছু নয়, কিন্তু এই সময়ে ছাত্রলীগের ছেলেপেলে এসে দিনে দুপুরে খেলনা পিস্তল নিয়ে, খেলনা দেশীয় অস্ত্র নিয়ে ব্যাংক ডাকাতি করতে যাবে, এগুলো খুব স্বাভাবিকভাবে বিশ্বাসের জায়গা আমরা নিতে পারি। আমি আবারও বলি, আওয়ামী লীগকে ডিফেন্ড করছি না, আমি শুধু বলছি সবার আগে আমাদের রাষ্ট্র, দেশ, বিভিন্ন পক্ষ এর মধ্য দিয়ে খেলছে যার যার স্বার্থ উদ্ধারের জন্য। অতএব সবাইকেই আমরা সন্দেহের জায়গা রাখতে চাই। সবকিছুতে আমরা কোনো সিদ্ধান্ত আগে থেকে নিয়ে রাখলেই কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। এখন দেখা যাক তদন্ত কমিটি কি বলে। আদৌ তদন্ত কমিটি কোনো প্রতিবেদন দেয় কিনা সেটাও দেখার বিষয়। এর মধ্যে আরো অনেক ধরনের তদন্ত কমিটি হয়েছে, অনেক বিষয়, সেগুলো প্রতিবেদন আমরা এখনো পর্যন্ত পাইনি। অতএব সরকারের উদ্দেশ্য বলতে চাই, আপনারা অবশ্যই নানান ধরনের ষড়যন্ত্রের মুখোমুখি হচ্ছেন, কিন্তু পারছেন না তো রাইট ট্র্যাকে দেশটাকে আনতে। অনেক সময় হয়ে গেছে, প্রায় 5 মাস। যা করছেন আপনাদের বিরুদ্ধেও এখন মানুষের সন্দেহ বাড়ছে, এটাই বাস্তবতা। অনেক প্রশ্ন সৃষ্টি হচ্ছে। পারছেন না, ছেড়ে দিন, দ্রুত নির্বাচন দিন। একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সবকিছু বা সব ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব নয়। আমি বলছি না একটা নির্বাচিত সরকার এলেই দেশ বেহেশতের মধ্যে চলে যাবে, তা নয়। কিন্তু যেহেতু পারছেন না, অভিজ্ঞতা নেই, যাদেরকে নিয়ে কাজ করছেন তাদের দায় দায়িত্ব নিয়ে অনেক ধরনের গুরুতর প্রশ্ন উঠছে। অতএব আল্লাহর ওয়াস্তে নির্বাচনটি দিয়ে দিন, নচেত গভীর সংকটের দিকে দেশ অবধারিতভাবে ধাবিত হচ্ছে। দেশের প্রাণকেন্দ্র বলা চলে, প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কিভাবে ঘটলো, কখন ঘটলো, সূত্রপাত কিভাবে হলো, সেই বিষয়ে আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি খুব সংক্ষেপেই বলি। গতকালকে মধ্যরাতে 2:30টার দিকে আগুনের সূত্রপাত আমরা যেটা জানতে পেরেছি, এবং তারপরেই আপনার ভবনটির 6 তলা থেকে আগুনের সূত্রপাত, এরকম আর কি আমরা মনে করছিলাম আর কি, বা যারা প্রত্যক্ষদর্শী তারা সেটাই বুঝছিলেন। তো পরবর্তীতে 6 তলা থেকে সেটা 7 তলা, 7 তলা থেকে 8 তলায়, মানে উপরের যে তলাগুলো আছে, কত নম্বর ভবন ছিল? এটা 7 নম্বর ভবন, সেই তলাগুলোতে ছড়িয়ে পড়ে। এবং ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিট সেটা নিয়ন্ত্রণে আনতে তাদের প্রায় সকাল 9টা বেজে যায়, অর্থাৎ 6 ঘন্টা প্রায়। হ্যাঁ, 6 ঘন্টা প্রায়। তো এভাবে আগুনটা নিয়ন্ত্রণে তারা আনতে সক্ষম হয়। কিন্তু এখানে অনেকগুলো প্রশ্ন সামনে এসেছে এবারের এই অগ্নিকাণ্ডের দুর্ঘটনার কারণে। কারণ প্রথম কথা হচ্ছে যে সচিবালয় হচ্ছে একটা কেপিআইভুক্ত এলাকা। এখানে হচ্ছে সবচেয়ে বেশি নিরাপত্তা বিষয়গুলো হচ্ছে নিশ্চিত করা হয়, যেমন রাষ্ট্রপতি ভবন মানে বঙ্গভবন, গণভবন, তারপরে প্রধান উপদেষ্টা কার্যালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয়, এবং এরপরেই সচিবালয়। তো সেরকম একটা জায়গায় অগ্নিকাণ্ডের একটা ঘটনা ঘটলো। তো এটা নিয়ে নানান প্রশ্ন ইতিমধ্যে মানুষের মধ্যে তৈরি হয়েছে। বিষয়টা অনেক সন্দেহের দৃষ্টিতেও দেখা হচ্ছে, কারণ আমি নিজে সরজমিন সেখানে গিয়েছিলাম এবং দেখলাম ঠিক 3টা জায়গায় মানে ক্ষয়ক্ষতির পরিমাণটা একটু বেশি।
এবং সেই 3টা জায়গায় আপনার 3জন উপদেষ্টা বসেন এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, যেমন স্থানীয় সরকার মন্ত্রণালয়, তারপরে আপনার যোগাযোগ মন্ত্রণালয়, তারপরে যুব ক্রীড়া মন্ত্রণালয়, এরকম মানে প্রত্যেকটা মন্ত্রণালয় তো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো সবগুলো গুরুত্বপূর্ণ। তো সেরকম জায়গাগুলোতে অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এবং আরেকটা বিষয় এখানে আছে, সেটা হলো যে সচিবালয়ে আপনার অনেক নিরাপত্তা বেষ্টনী কিন্তু বেশ জোরদার। ওইখানে সার্বক্ষণিক পুলিশ থাকে, এপিবিএনের সদস্যরা দায়িত্ব পালন করেন, পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও সেখানে নিয়মিত কার্যক্রম পরিচালনা করেন। মানে একদম নিরাপত্তা বেষ্টনী বলতে যেটা বোঝায় সেটা সবকিছুই সেখানে ছিল বা আছে। সর্বশেষ 5 আগস্টের পট পরিবর্তনের পরে সেখানে কিন্তু সেনাও মোতায়েন আছে এবং সেটা সার্বক্ষণিক। গত 25 ডিসেম্বর সরকারি ছুটি ছিল শুভ বড়দিনের কারণে, ওদিন কিন্তু অফিসটা একেবারে বন্ধ ছিল। তো আজকেই প্রথম অফিসটা খোলার কথা ছিল, কিন্তু কালকে রাতেই দুর্ঘটনাটা ঘটলো। তো এখন এটা নাশকতা কিনা বা আরেকটা প্রসঙ্গ আসছে যে কোনো শর্ট সার্কিট থেকে ধরনের ঘটনা ঘটেছে কিনা, এখন সেই রেজাল্ট তো আসলে এখন দেওয়ার মতো এখনো সময় আসেনি। তবে বেশ কিছুদিন আগে থেকেই এই ভবনটা কিন্তু মানে পরিত্যক্ত হিসেবে ঘোষণা করার একটা প্রস্তুতি চলছিল। কারণটা হলো সচিবালয়ের কার্যক্রম বাংলাদেশে যখন শুরু হয় স্বাধীনতার পরে, তো কিন্তু সেই তুলনায় এখন কিন্তু কর্মতৎপরতা অনেক বেড়েছে এবং সচিবালয়ের ভেতরে আপনি দেখবেন যে একের পর এক নতুন বিল্ডিং হচ্ছে। কিছু পুরনো বিল্ডিং এখন রয়ে গেছে, তার ভেতরে এটা একটা। এখানে মানে বিদ্যুতের যে অ্যাপ্লায়েন্সগুলা থাকার কথা একটা আধুনিক ভবনে, সেটা কিন্তু আসলে ছিল না। তো সেটা কারণেও হতে পারে, সে বিষয়টা আমি উড়ে দিচ্ছি না। পাশাপাশি সচিবালয়ে এখন নতুন 2টা বহুতল ভবন হচ্ছে, সেই ভবনের একটিতে এই বিল্ডিংয়ের যতগুলো মন্ত্রণালয় আছে সেগুলো শিফট হওয়ার কথা ছিল এবং সেটা হয়তো আগামী কয়েক মাসের মধ্যেই সেটা হতো, কিন্তু তার আগে এই ঘটনাটা ঘটে গেল। এবং আরেকটা বিষয় আছে, সেটা হলো যে সচিবালয়ের যে গেটগুলো আপনি যদি দেখে থাকেন, গেটগুলোর দিয়ে ফায়ার সার্ভিসের যে বড় গাড়িগুলো ঢুকবে সেরকম অবস্থা কিন্তু সেখানে নাই। তো এই কারণে আপনার আগুন নিয়ন্ত্রণে আনাটা একটু সময় সাপেক্ষ হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণটা বেড়েছে। কিন্তু একটা সচিবালয়ে যে ধরনের নিরাপত্তা, অগ্নি নিরাপত্তার বিষয় যেটা থাকা উচিত, আমি একজন পরিকল্পনাবিদের সঙ্গে আজকে কথা বলেছি, তো উনিও বলছিলেন যে একটা ভবনের যত ধরনের নিরাপত্তা নিশ্চিত করার যতগুলো কমপ্লেন্স থাকা দরকার, একটা ফুল মানে ফায়ার সার্ভিস ইউনিট সেখানে থাকা দরকার, কিন্তু সেখানে একেবারেই ছোট্ট একটা ইউনিট আছে, কিন্তু ওই ইউনিট দিয়ে আসলে এত বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করা সম্ভব না। তো আরো অনেক ঘাটতি এখানে রয়ে গেছে। সিসিটিভি ফুটেজ কি এখনো পর্যন্ত জব্দ করা গেছে কিনা? না, সিসিটিভি ফুটেজ জব্দ করার বিষয়টা আমরা এখনো পাইনি এবং সেটা একটা পয়েন্ট যে সারা সচিবালয়ের একদম আশপাশ থেকে আউটসাইড থেকে শুরু করে প্রত্যেকটা ভবনের চারপাশ, প্রত্যেকটা ফ্লোর পুরোটা কিন্তু একটা সিসিটিভি আন্ডারে, সেটা নিয়ন্ত্রণে প্রত্যেকটা ফ্লোর পর্যন্ত। তো সেই জায়গা মানে এখানে একটা নাশকতা ঘটবে না আসলে কিভাবে ঘটলো সেটা আসলে তদন্ত কমিটি ইতিমধ্যে হয়েছে, একাধিক তদন্ত কমিটি আরো হয়তো হবে। বেশ কয়েকজন উপদেষ্টাও কিন্তু ইতিমধ্যেই ভিতরে উপদেষ্টা ভিতরে পরিদর্শন করছেন। তারা এই মুহূর্তে আসলে কোনো কিছুই মানে তারা মানে নির্দিষ্ট করে বলতে পারছেন না। তারা যেটা বলছে একটা তদন্ত কমিটি করা হয়েছে, সেটা রিপোর্টের উপরে বেস করে সেটা পাওয়া যাবে। কতদিনের মধ্যে দেওয়ার কথা বলে? সেই তারা 7 দিন একটা সময় দিয়েছে, কিন্তু এক্ষেত্রে যেটা হয় সাধারণত আমাদের অতীত অভিজ্ঞতা আমরা যেটা দেখতে পাই সেটা অনেক সময় একটু দেরি হয়, কারণ এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার একটা প্রয়োজন আছে, বিশেষজ্ঞরা সেগুলো দেখেন, তো কাজে সেটা হয়তো একটু বিলম্ব হতেও পারে। তবে আমাদের একজন সমন্বয়কে মনে হয় দেখলাম যে উনি বেশ একটু উষ্মাই প্রকাশ করেছেন এটা নিয়ে, একটু সন্দেহের কিছু জায়গা উনি ইঙ্গিত করেছেন। তো যাই হোক, সেটা সময় বলে দিবে। আর একটা বিষয় যে গতকাল কিন্তু একজন সচিবের বাসায় একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তো এবং সচিবালয়ে কিন্তু অগ্নিকাণ্ড এবারই প্রথম না, এর আগে আপনি যদি একটু দেখেন অতীতের কথা, আমি একটু এগুলো ঘাটছিলাম। তো গত 1 আগস্টেও কিন্তু আপনার আমাদের পিআইডি যেটা তথ্য মন্ত্রণালয়ের যেটা আন্ডারে, ওই ভবনটাতে একটা অগ্নিকাণ্ড ঘটেছিল এবং সেখানেও কিন্তু আপনার 3টা ইউনিট 2 ঘন্টা কাজ করার পরে সেটা আগুন নিয়ন্ত্রণে এনেছিল। এর আগে 2019 সালেও একটা অগ্নিকাণ্ড ঘটেছিল। তো বারবারই কিন্তু অগ্নিকাণ্ডগুলো ঘটছে। এবং একবার আমি দেখলাম তৎকালীন একজন মন্ত্রিপরিষদ সচিব, উনিও তখন একটু আশঙ্কার কথা বলেছিলেন যে সচিবালয় অগ্নি ঝুঁকির বাইরে নেই, কিন্তু এইরকম একটা জায়গা যেমন গুলিস্তান, তার পাশেই এটা কিন্তু খুবই ক্রাউডেড একটা এরিয়া, সচিবালয়ে
আপনার মানুষের উপস্থিতি, জনগণের উপস্থিতি সেটা বেড়েছে। বিভিন্ন মানুষ বিভিন্ন প্রয়োজনে যায়, শুধু কর্মকর্তারাই যায় বিষয়টি এরকম নয়। তো নানা শ্রেণীর পেশার মানুষ নানা সেখানে শ্রেণীর আনাগোনা। পেশার মানুষ যায়, দেশি বিদেশি সেটা যায়। তারপরে এটা মানে সেটা মন্দের ভালো আমি বলবো, যে হয়তো দিনের বেলা যদি এরকম ঘটতো তাহলে হয়তো হতাহতের একটা বড় একটা আশঙ্কা থাকতো, সেটা আমি মন্দের ভালো হিসাবে বলছি। তো সচিবালয় কিন্তু শিফট করার ব্যাপারে একটা আলাপ হয়েছিল অনেক আগে, এবং আপনি যদি বলেন লুই কানের যে জাতীয় সংসদ ভবনের যে নকশা, সেই নকশাতেও সেটা কিন্তু ইন্ডিকেট করা ছিল যে সংসদ ভবনের ঠিক উত্তর পাশে, যেটা এখনো আপনার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পেছনের যে অংশটা, তো সেখানে কিন্তু শিফট করার একটা কথা ছিল। কিন্তু দেখা গেল কি, যে যারা সচিবালয়ে কর্মরত যারা আছেন, বিশেষ করে আমাদের ক্যাডার সার্ভিস বলি আমরা তাদেরকে, তারা কিন্তু সেটা রাজি হলেন না, এবং বলতে গেলে বলা যায় তাদের কাছেই সরকার একটু নতজানু হলেন, সচিবালয়টা সেখানে শিফট হলো না, এবং সেই জায়গাটা কিন্তু এখনো ফাঁকা পড়ে আছে। তো আমার মনে হয় যে এখন সচিবালয়টা খুব ঘিঞ্জি হয়ে গেছে। তো এইরকম যখন অবস্থা, এখানে কিছু কিছু গুরুত্বপূর্ণ দপ্তর বা মন্ত্রণালয় সেগুলো শিফট করে আমার মনে হয় আগারগাঁওর দিকে নেওয়া যায়। ইতিমধ্যে আপনি দেখবেন আগারগাঁওতে কিন্তু বেশ কিছু আপনার সরকারি বেসরকারি অফিস কিন্তু শিফট হয়েছে, এবং ওইখানে বেশ আপনার ডেভেলপমেন্টের একটা ছোঁয়াও লেগেছে। তো ওই জায়গা যদি আমরা নিতে পারি, তাহলে সচিবালয়ের যে অগ্নি ঝুঁকি, সেটা আমার মনে হয় যে কিছুটা হলেও কমবে। আসলে নথি পড়ানোর যে বিষয়টা আপনি বলছেন, সেটা আমাদের একজন উপদেষ্টা সেটা বলেছেন যে বিগত সরকারের 2000 কোটি টাকার দুর্নীতির কিছু কাগজপত্র তারা সংগ্রহ করেছিলেন, এবং সেই জায়গার সেই বিষয়টার কারণেই হয়তো এরকম একটা নাশকতা কেউ করতে পারে। এটা একটা প্রেডিকশন হতে পারে, কিন্তু সেটার একদম কংক্রিট জবাব দেওয়ার আসলে সময়টা আসেনি। কিন্তু আমি তার আগে বিষয়টা একটু ব্যাখ্যা করেছি আপনাকে, যে এখানে এই ধরনের নিরাপত্তা বিষয়গুলো আছে, এবং তারপরে গত 25 ডিসেম্বর ছিল সরকারি ছুটি। তো এরপরে এতগুলো নিরাপত্তা কর্মী বা বিভিন্ন গোয়েন্দা সংস্থা, আমাদের সেনা সদস্যরা দায়িত্ব পালন করেন। তো তারপরেও যদি এই ধরনের একটা দুর্ঘটনা ঘটে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ওই যে আমরা যেটা বলি যে শক্ত গিরো না ফুসকা গিরো, কি একটা আমাদের প্রবাদ আছে, বিষয়টা অনেকটা সেরকম হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে তাইলে যারা দায়িত্ব পালন করে তারা তাহলে কিভাবে তারা তাদের দায়িত্বে কোনো অবহেলা বা গাফিলতি ছিল কিনা, সেগুলো একটু তদন্ত করে দেখা দরকার। আরেকটু বিষয় জানতে চাই আপনার কাছ থেকে। একে তো ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা তখন চলমান, এর মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে উঠেছে, একজন ফায়ার সার্ভিস কর্মী নিহত হয়েছেন ট্রাক চাপায়। এই বিষয়টা একটু আপনার কাছ থেকে জানতে এটা আসলে খুবই দুর্ভাগ্যজনক। আমাদের ফায়ার সার্ভিসের কর্মী যারা অগ্নি নির্বাপনের কাজ করেন, এরা এমনিতে আসলে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন, কিন্তু এই ফায়ারম্যানের ক্ষেত্রে যেটা হয়েছে, উনি কিন্তু ওই অগ্নিকাণ্ডে ওখানে কিন্তু আসলে মারা যান নাই, উনি কিন্তু মারা গেছেন সড়কে, সামনের সড়কে। কিভাবে সেটা? সাধারণত যখন কোনো একটা অগ্নিকাণ্ড ঘটে, তখন আমরা দেখতে পাই যে চারপাশে যে রাস্তাগুলো থাকে, সেই রাস্তাগুলো হচ্ছে ব্লক করে দেওয়া হয়, তারপরে অগ্নি নির্বাপনের কাজগুলো চলে। কিন্তু এই ক্ষেত্রে কেন সেটা করা হলো না? একটা ট্রাক যাচ্ছিল, ওই ফায়ারম্যান কিন্তু তখন অগ্নি নির্বাপনের কাজ কমপ্লিট করে রাস্তার পাশে এসে দাঁড়িয়েছিলেন। তখন 0 পয়েন্ট থেকে একটা ট্রাক যাচ্ছিল, সেই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মারা যান। তো এটা কেন করা হলো না, রাস্তাটা কেন বন্ধ করা হলো না, এইখানে দায়টা কার, সেইটাও আমি মনে করি যে একটু খুঁজে বের করা দরকার বা একটা তদন্ত করা দরকার। কারণ একজন ফায়ারম্যান সে একটা উদ্ধার কাজে আসছে, সে উদ্ধার কাজ করতে সে তার জীবনটাই থাকে ঝুঁকির মধ্যে, এমনি অগ্নি ঝুঁকি তো আসতে, তারপর যদি সে রাস্তায় এসে দাঁড়াবে কাজ করা শেষে, তখন যদি আবার একটা গাড়ি তাকে চাপা দেয়, তাহলে সেটা আরো হৃদয় বিদারক বলবো। এখন পর্যন্ত কি কাউকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বা এই ধরনের কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? এখন পর্যন্ত কোনো জিজ্ঞাসাবাদ বা এই ঘটনায় কোনো আটক, এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে এখনো নাই। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সুপ্রিয় বন্ধুগণ, আপনারা দেখতে পারলেন সচিবালয়ে আগুন লাগার ঘটনা কেন ঘটেছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সচিবালয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে আগুন লাগানো হয়েছে। শুধুমাত্র আসিফ এবং নাহিদের কার্যালয়গুলো টার্গেট করে আগুন দেওয়া হয়েছে, এবং সচিবালয়ে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ নথি পুরো একদম ছাই হয়ে গেছে। বিশেষ করে দুর্নীতির পর্দা ফাঁস হয়ে যাবে, এটি নিশ্চিহ্ন করতেই আগুন লাগানো হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছিল। আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি স্পষ্ট করেছে যে অনেক গুরুত্বপূর্ণ নথি ছিল, সেগুলো পুড়ে গেছে, পুড়ে ছাই হয়ে গেছে, এবং এই নথিগুলো নিশ্চিহ্ন করতেই
আসলে এই আগুন লাগানো হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা কি ভাবছেন, কে বা কাহারা জড়িত থাকতে পারে এই আগুন লাগানোর ঘটনায়? আপনারা কি মনে করছেন? অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। আমি কথা আর বাড়াবো না, বেশি বক্তব্য রাখতে চাই না, শুধুমাত্র এতটুকুই বলবো আজকে যে যারাই জড়িত থাকুক, যারাই আগুন লাগাক, পরিকল্পিতভাবে সচিবালয়ে আগুন লাগানো হয়েছে এটা স্পষ্ট, কিন্তু যে বা যারাই আগুন দিক তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে কঠোরতম শাস্তি প্রদান করা হোক, যাতে পরবর্তীতে এরকম দুঃসাহস করার সাহস কেউ না দেখাতে পারে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।